কেমিস্ট্রির পর্যায় সারণীতে স্থান পাওয়া অধিকাংশ মৌলগুলোর নামই ল্যাটিন। এর বাইরেও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক সময়ই ল্যাটিন নামকরণ এবং চিহ্ন ব্যবহার করা হয়। এমনকি এই ভিডিওটি যারা দেখছেন ইনক্লুডিং ইউ আর হোমো সেপিয়েন্স, যেটাও একটা ল্যাটিন শব্দ, যার ইংরেজি করলে আসে ওয়াইজ ম্যান এবং বাংলাতে ইউ অলরেডি নো হোয়াট। এর সাথে রিলেট করার মতো আরেকটি ফ্যাক্ট হলো 1492 সালের পর মানুষেরা যে নতুন দুইটি মহাদেশ খুঁজে পেয়েছিল তার একটিকে বলা হয় নর্থ আমেরিকা এবং অন্যটি সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা। এই ঘটনাগুলোকে রিলেট করেই আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমার কিশোর মনে চিন্তা উদয় হয়, তাহলে কি সারা বিশ্বের মানুষেরা আগে অশিক্ষিত ছিল? আর ল্যাটিন আমেরিকায় কি জ্ঞান বিজ্ঞানে এতটা আগানো ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাষাই ব্যবহার করা হয়? কিন্তু সেখানে মানুষেরা তো এখন অতটা ভালো অবস্থানে না, তাদের দারিদ্রতাও বেশি, জীবনযাত্রার মানও নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান দেশগুলোর থেকে বেশ নিচে। তাহলে কি সারা বিশ্বের মানুষেরা ল্যাটিন আমেরিকার লুকোনো সভ্যতা খুঁজে পাওয়ার পর তাদের লুটে পুটে খেয়ে নিজের উন্নত হয়ে গেল? কনস্পিরেসি থিওরি। বাট নো, দ্যাটস নট দ্য কেস হিয়ার। দক্ষিণ আমেরিকা মহাদেশের পুরোটাকেই ল্যাটিন আমেরিকা বলে সম্বোধন করা কোনো সঠিক টার্ম না। তাহলে কেন এই নামকরণ? আজকের ভিডিওতে এই নামকরণের কারণ এবং তা আসলেই জাস্টিফাইড কিনা সেটাই জানবো। সো হ্যালো, দিস ইজ লাভিদ রাহাত, ওয়েলকামিং ইউ টু ভিগাল অ্যান্ড হিস্ট্রি। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য প্রথমে ল্যাটিন জিনিসটা আসলে কি সেটা জানতে হবে। বাট ফার্স্ট, দ্য ইন্ট্রো। ল্যাটিন শব্দটার প্রথম উৎপত্তি খুঁজতে যেতে হবে ল্যাটিন আমেরিকা থেকে প্রায় 9000 কিলোমিটার দূরে ইতালিতে। সময়টাও আজ থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 সালের আশেপাশে। সে সময় এখানের আলবান হিলসকে ঘিরে একটি জনগোষ্ঠী বসবাস করছে, যাদের কাছে এই অঞ্চলের নাম লেশাম, আর এসব মানুষের ভাষাই ল্যাটিন। ইউ মাইট ওয়ান্ডার 2500 বছর আগে ইতালির ছোট্ট একটি জনগোষ্ঠীর ভাষার নামে একটি মহাদেশের নাম কিভাবে হলো? ওয়েল, যতটা ছোট ভাবছেন ততটাও না। এই লেশাম, যা এখনের আলবান হিলস এবং লেক আলবানোর পাশেই একটি শহর গড়ে উঠেছিল, and the name of the city was Rome. What is Rome, Maximus? I've seen much of the rest of the world. It is brutal and cruel and dark. Rome is the light. Rome. By all means, Rome. I will cherish my visit here in memory as long as I live. এখান থেকে শুরু করে রোমান এম্পায়ার 200 খ্রিস্টাব্দের মাঝেই সারা ভূমধ্যসাগরকে ঘিরে সেই সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। রোমান এম্পায়ারের বিস্তৃতি ছিল পশ্চিমে আইবেরিয়ান পেনিনসুলা থেকে শুরু করে পূর্বে ককেসাস অঞ্চল পর্যন্ত। নতুন নতুন এলাকা জয় করার সাথে সাথে রোমানরা সব এলাকায় তাদের ভাষার প্রচলন ঘটাতে থাকে, হুইচ ওয়াজ ল্যাটিন। রোমান সাম্রাজ্যে এই সময়ের মাঝেই জন্ম নিয়েছিল টলেমি, প্লিনি দ্য এল্ডার এবং পম্পনিয়াস মেলার মতো অনেক নামকরা বিজ্ঞানী এবং দার্শনিকরা। রোমান সোসাইটিতে ক্লাসিক্যাল ল্যাটিনকে ধরা হতো উচ্চ শ্রেণীর মানুষের ভাষা, যার কারণে এসব জ্ঞান চর্চা সবসময় হতো ল্যাটিন ভাষাতেই। ক্লাসিক্যাল ল্যাটিনের পাশাপাশি আরেকটি ভাষা ছিল ভালগার ল্যাটিন। মূলত রোম ও এর আশেপাশের এলাকা বা সহজ কথায় রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ইউরোপ মহাদেশের সাধারণ মানুষের ভাষাকে তারা বলতো ভালগার ল্যাটিন। এই ভালগার ল্যাটিনই সময়ের সাথে অনেকগুলো ধাপ পার করে আজকের দিনের স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমানিয়ান ভাষার জন্ম দিয়েছে, যার মানে এই সবগুলো ভাষারই আদি শিকড় ল্যাটিন। এরপর সময়ের সাথে রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং তারপরও আরও অনেক বছর কেটে যায়। 1492 সালে কলম্বাস প্রথম ইউরোপীয় হিসেবে আমেরিকা মহাদেশ খুঁজে পায়। তারপর থেকেই ইউরোপীয়দের মাঝে কলোনাইজেশনের প্রতিযোগিতা লেগে যায়। 1800 সালের মাঝেই দক্ষিণ আমেরিকা মহাদেশের ওয়েস্ট কোস্টকে ঘিরে পর্তুগিজদের কলোনি এবং ইস্ট কোস্ট ও সেন্ট্রাল আমেরিকাতে স্প্যানিশদের কলোনি গড়ে ওঠে। এসব কলোনাইজেশনের ফলে এখানের আদিবাসীদের হত্যা করে, তাড়িয়ে দিয়ে কিংবা দাস হিসেবে ব্যবহার করে এখানের ডমিন্যান্ট গ্রুপ হয়ে ওঠে পর্তুগিজ ও স্প্যানিশরা, যার ফলশ্রুতিতেই এই কলোনিগুলো থেকেই পরবর্তীতে স্বাধীন হওয়া দক্ষিণ আমেরিকার 9টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখন স্প্যানিশ এবং একটি দেশের পর্তুগিজ। আর এর পাশাপাশি সেন্ট্রাল আমেরিকার বেশ কিছু দেশের ভাষাও স্প্যানিশ থেকেই সৃষ্টি, স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ। কিন্তু এখানে ল্যাটিন শব্দটা আসলো কিভাবে? টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ফার্স্ট লেটস সি ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ বলতে এক্স্যাক্টলি কোন দেশগুলোকে বোঝানো হচ্ছে। মেক্সিকো, গুয়াতামালা, নিকারাগুয়া এবং আমাদের পরিচিত আর্জেন্টিনা ও ব্রাজিল সহ মোট 21টি দেশকে ল্যাটিন আমেরিকান কান্ট্রি বলা হয়। ইন সিম্পল টার্মস যেটা দেখা যাচ্ছে ইউএসএর দক্ষিণের মোটামুটি সব দেশগুলোই। তার মানে এই নামকরণের পেছনে ইউএসএর অবশ্যই কোনো হাত আছে।
এখানে একটা টার্ম জানতে হবে, তা হলো সেন্সাস। এটা মূলত একটি প্রসিডিউর যার মাধ্যমে যে কোনো একটি জায়গায় গভর্নিং বডি সেখানে মানুষের সম্পর্কে যে কোনো ডাটা কালেক্ট করে এবং তা রেকর্ড করে রাখে। সহজ কথায় আমাদের আদমশুমারি। আমরা জানি ইউএসএ অনেক ইউরোপিয়ান ইমিগ্রেটদের দিয়ে তৈরি একটি দেশ। 1970 সালের পর ইউএস সেন্সাসের সময় তারা খেয়াল করে সেখানের মেক্সিকান আমেরিকান, কিউবান ও ব্রাজিলিয়ানদের মাঝে দারিদ্রতার হার ইতালিয়ান, ইংলিশ কিংবা আইরিশ কমিউনিটিগুলো থেকে অনেক বেশি। এসব গ্রুপকে অন্যান্য আমেরিকানদের থেকে আলাদা করে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার থেকে নতুন একটি টার্ম প্রপোজ করা হয়, সেটা ছিল হিসপ্যানিক আমেরিকান। কিন্তু এই টার্মটা দিয়ে পুরোপুরিভাবে এই গ্রুপকে জাস্টিফাই করা যায় না, কারণ এসব জনগোষ্ঠীর একটি বড় পরিমাণ ছিল ব্রাজিলিয়ান, যাদের ভাষা কিন্তু স্প্যানিশ না, পর্তুগিজ। পর্তুগিজ ও স্প্যানিশ এই দুইটি ভাষার মানুষকে একই ক্যাটাগরিতে ফেলতে যেতে হবে দুইটি ভাষারই আদি রূপ ল্যাটিনে। সেই থেকেই এই টার্মটা বেশি পরিচিত হয়ে ওঠে, অর্থাৎ ইউএস গভর্নমেন্টের কারণে এই টার্মটার পরিচিতি পাওয়া। কিন্তু তার মানে কিন্তু এই না যে ইউএস গভর্নমেন্টই এই টার্মটা প্রথমবারের মতো ব্যবহার করেছিল। সর্বপ্রথম 1830 সালের দিকে মাইকেল শ্যাভিলিয়ার নামক একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার এই টার্মটা ব্যবহার করেন এবং তার কিছু বছর পর প্যারিসে অনুষ্ঠিত একটি কনফারেন্সে ফ্রান্সিসকো বিলবাও প্রথম এই টার্মটি লিখিত রূপে ব্যবহার করেছিলেন। আবার 1860 সালে ফ্রেঞ্চ রুলার নেপোলিয়ন III মেক্সিকো দখল করতে চান। তখন তিনি এখানের স্প্যানিশ ভাষা বলা মানুষদের সাথে ফ্রেঞ্চদের একটি শেয়ার্ড হেরিটেজ দেখানোর জন্য ল্যাটিন আমেরিকান শব্দটার ব্যবহার করেছিল, কারণ আদি ল্যাটিন ভাষা থেকে পর্তুগিজ ও স্প্যানিশ ভাষার পাশাপাশি ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমানিয়ান ভাষারও সৃষ্টি হয়েছে। এ কারণে অনেকেই সেই কলোনিয়াল পিরিয়ডে আমেরিকা মহাদেশে যাওয়া ইংলিশদের থেকে বাকিদের আলাদা করতে এই ল্যাটিন টার্মটা ব্যবহার করত। যদিও ইউএস গভর্নমেন্ট এবং পরবর্তীতে সারা বিশ্বই ল্যাটিন আমেরিকা বলতে ইউএস এর দক্ষিণের দেশ কিংবা শুধুমাত্র পর্তুগিজ ও স্প্যানিশ স্পিকিং দেশগুলোকেই বোঝাতো, কিন্তু এটা পুরোপুরি জাস্টিফাইড না, কারণ আদি ভাষার হিসাব করলে ফ্রেঞ্চ এবং ইতালিয়ান স্পিকিং আমেরিকানদেরকেও ল্যাটিন আমেরিকান বলা উচিত। এছাড়াও শুরুতে বলা 21টি দেশের লিস্টের মাঝে হাইতি এবং ফ্রেঞ্চ গিনি নামের দুইটি দেশ রয়েছে যাদের ভাষা ফ্রেঞ্চ এবং তারা ল্যাটিন আমেরিকান। সেক্ষেত্রে কানাডার কোবেক প্রভিন্সের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু ফ্রেঞ্চ, সেহেতু এটারও ল্যাটিন আমেরিকার অংশ হওয়া উচিত। আবার ইউএস এর দক্ষিণে অবস্থিত বেলিশ, ক্যারিবিয়ান সাগরের জামাইকা, বাহামা সহ অনেকগুলো দেশের ভাষায় কিন্তু ইংলিশ। অনেক সময় এই দেশগুলোকে ল্যাটিন আমেরিকার ভেতরে ধরা হয়, হুইচ ইজ অবভিয়াসলি রং, কারণ ইংলিশ ল্যাটিন থেকে সৃষ্টি হওয়া কোনো ভাষা না। এই একই লজিকে দক্ষিণ আমেরিকা মহাদেশেই অবস্থিত ইংলিশ স্পিকিং গায়ানা এবং ডাচ স্পিকিং সুরিনামও ল্যাটিন আমেরিকার অংশ না। অর্থাৎ এত সব কিছুর পর যা বোঝা গেল, ল্যাটিন আমেরিকান কান্ট্রি হওয়ার জন্য দুইটি ক্রাইটেরিয়া পূরণ করা দরকার। ভৌগোলিকভাবে একে ইউএস এর দক্ষিণে অবস্থিত হতে হবে এবং এখানের প্রধান ভাষা হতে হবে ওল্ড ল্যাটিন থেকে সৃষ্টি যে কোনো একটি ভাষা। শুধুমাত্র যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলেই তাকে ল্যাটিন আমেরিকা বলা যাবে না। তো এই দুইটি ক্রাইটেরিয়া মিললেই একটি দেশকে ল্যাটিন আমেরিকান কান্ট্রি বলা যেতে পারে। বাট ইফ ইউ হ্যাভ টু ভেরিফাই দিস টার্ম উইথ প্রপার লজিক, ইউ ওয়ন্ট ফাইন্ড এনি। সো এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। অ্যাজ অলওয়েজ সোর্সগুলো দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সো দ্যাট ইউ ক্যান রিচেক। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক। গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি। Like, comment, subscribe.